শুভরাত্রি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা ইমেল এসেছে। ইমেলটি পাঠিয়েছেন মিরপুরের তানভীর। তানভীর লিখেছেন, প্রিয় রাসেল ভাই, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু গত মাসে আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে আপনাদের সবার বুকটি কেঁপে উঠবে। তো প্রিয় বন্ধুরা, চলুন তানভীরের গল্পটা সহজ করে জানা যাক। ইমেলটা যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমি একটা নতুন অফিসে ইন্টার্নশিপ করছিলাম। অফিসটা ছিল একটা পুরনো ভবনের 3 তলায়। সেদিন অফিসে অনেক কাজ ছিল। বস আমাকে বলল, তানভীর, আজকে সব কাজ শেষ করে বাড়ি যেও, একটু রাত হতে পারে। আমি বললাম, ঠিক আছে স্যার। রাত তখন প্রায় 12টা। পুরো অফিস ফাঁকা, শুধু আমার টেবিলের আলোটা জ্বলছিল। চারিদিক একদম চুপচাপ, শুনশান। হঠাৎ করেই আমার পেছনের করিডোর থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ বুট জুতা পরে হেঁটে বেড়াচ্ছে। খটখট খটখট। আমি ভাবলাম নাইট গার্ড খালেক চাচা হয়তো এসেছে। আমি ডাকলাম, খালেক চাচা, আপনি আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক ওই সময় ঘরের বাতাস খুব ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা যে আমার হাত পা বরফের মতো হয়ে গেল। মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করলো। হঠাৎ আমার ল্যাপটপের স্ক্রিনটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনের আলো মনে হচ্ছে নীল থেকে লাল হয়ে যাচ্ছে। মাউস আর কাজ করছে না। এবং ঠিক তখনই আমার কানের কাছে কেউ খুব আস্তে করে ফিসফিসিয়ে বলল, তানভীর, বাড়ি যাবি না? কণ্ঠটা হুবহু আমার বসের মতো। কিন্তু বস তো অনেক আগেই বাড়ি চলে গিয়েছে। আমি ভয় পেয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু বসের ঘরের দরজাটা প্রচন্ড একটা ক্যাচ ক্যাচ শব্দ করে একা একাই খুলে গেল। আমি সাহস করে বসের ঘরের দিকে গেলাম। উকি দিয়ে দেখলাম বসের চেয়ারটা জানালার দিকে ঘোরানো। চেয়ারে কেউ একজন যেন বসে আছে, লম্বা কালো চুল। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে ওখানে? কে বসে আছে? চেয়ারটা খুব ধীরে ধীরে আমার দিকে ঘুরতে লাগলো। রাসেল ভাই, চেয়ারটা যখন পুরো ঘুরলো, আমি যা দেখলাম তা কোনোদিনও ভুলব না। সেখানে কোনো মানুষ ছিল না। একটা কুচকুচে কালো ছায়ামূর্তি বসেছিল। তার কোনো মুখ ছিল না, শুধু চোখের জায়গা দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছিল। সেটা আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। মানুষের গলা দিয়ে এমন শব্দ বের হওয়া অসম্ভব। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি। চিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে নিচে দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল সেই ছায়াটাও আমার পিছনে পিছনে ছুটে আসছে। কোনো মতে রাস্তায় এসে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরে, আমি অফিসের খালেক চাচা আমাকে দেখতে আসেন। তিনি কেঁদে ফেলে বললেন, বাবা তানভীর, তুমি কাল রাতে ওই ঘরে ছিলে। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। 10 বছর আগে ওই ঘরে একটা ছেলে রাতের বেলা কাজের চাপে স্ট্রোক করে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে তার আত্মা ওখানে ঘুরে বেড়ায়। রাসেল ভাই, আমি সে চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো মাঝরাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ আমার জানালার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, তানভীর, কাজ শেষ হয়নি। তো রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে লিসেনারদেরকে শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ দলেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম লিসেনার্স।
আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে ফেসবুকের পাতায় স্ক্রল করছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ হরহর মুভমেন্টে। আজকের গল্পটা আমাদের এক নিয়মিত শ্রোতা পাঠিয়েছেন, যিনি তার নামটা প্রকাশ করতে বারণ করেছেন। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের সেই লোহমর্ষক ইমেইলে। ইমেইলটা যেভাবে আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ যে ঘটনাটি আপনাকে বলতে চাচ্ছি তা আজ থেকে ঠিক 3 বছর আগের ঘটনাটি আমার নিজের সাথে ঘটা, যা মনে পড়লে আজও মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটি তখন ঈদের ছুটি চলছিল। ঢাকা থেকে বাসে করে যখন আমি আমাদের গ্রামে বাস স্ট্যান্ডে নামলাম, তখন ঘড়িতে রাত ঠিক 1টা থেকে 2টা বাজে। চারপাশটা একদম নিঝুম, কোনো মানুষ তো দূরে থাক, একটা কুকুরও ডাক শোনা যাচ্ছিল না। বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি দ্রুত হেঁটে প্রায় 20 মিনিটের পথ। শহরের ছেলে, বুক ফুলিয়ে একাই হাঁটা শুরু করলাম। কাঁচা রাস্তা, দুপাশে ঘুটঘুটে অন্ধকার। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে হাঁটছি। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মোড়ে পড়ল সেই পুরনো বিশাল বাঁশঝাড়। গ্রামের মানুষ বলে ওই বাঁশঝাড়ে নাকি সন্ধ্যার পর কেউ একা যায় না। ঠিক আমি তখনই এসব কুসংস্কার মনে করে হেসে উড়িয়ে দিয়েছিলাম। ঠিক তখন আমি বাঁশঝাড়টার মাঝামাঝি। হঠাৎ চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে থমথমে হয়ে গেল। ঝিঝি বাতাস, বাঁশের পাতাগুলো কাঁপছিল, আর সেই শব্দটা কেমন যেন অদ্ভুত। কেউ যেন ফিসফিসিয়ে কিছু বলছে। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। ঠিক তখনই হুট করে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নিভে গেল। আমি বারবার স্ক্রিনে চাপ দিলাম, কিন্তু ফোনটা কখনোই চালু হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক পেছনে, একদম ঘাড়ের কাছাকাছি ঠান্ডা একটা বাতাস ঝাপটা অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে থেকে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি সাহস করে পেছনে তাকালাম। রাসেল ভাই, বিশ্বাস করেন, টর্চের অবস্থা আলোয় আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাঁশঝাড়ের ঠিক মাঝখানে একটা কুচকুচে কালো বিশাল অব্যয় ছায়া আস্তে আস্তে রাস্তার দিকে নেমে আসছে। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, তার নখগুলো তলোয়ারের মতো ধারালো। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয়, তার চোখ দুটো ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও সেই চোখ যেন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে জ্বলছিল। আমি চিৎকার করে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেছে। সেই বিভৎসকাম মুহূর্তটা আমার দিকে এক পা করে এগিয়ে আসছিল, আর তার মুখে থেকে যেন বিকট একটা গন্ধ বের হচ্ছিল, ঠিক যেন পশা মাংসের গন্ধ। যখন সে আমার একদম কাছাকাছি চলে এলো, ঠিক তখনই দূর থেকে একটা টর্চের আলো এসে পড়ল আমার ওপর। গ্রামের চৌকিদার চাচা সাইকেল হাঁকিয়ে আসছিল। আলোটা পড়ার সাথে সাথেই যেন কালো ছায়াটা এক লাফ দিয়ে বাঁশঝাড়ের মগডালে উঠে অদৃশ্য হয়ে গেল। আর সাথে সাথে একটা বিকট
আর্তনাদের শব্দে পুরো এলাকা কেঁপে উঠছিল। চৌকিদার চাচা আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে আসেন। আমি তখন ভয়ে কাঁদছি আর জ্ঞান হারানোর মতোই অবস্থা। চাচা আমাকে কোনো মতোই ধরাধরি করে বাড়ি পৌঁছে দেন। তারপর তিনি চলে যান। এরপর থেকে 3 দিন পর আমার প্রচণ্ড জ্বর ছিল। আজও যখন রাতে ঝড় বৃষ্টি হয় আর বাঁশ পাতার শব্দ শুনি, আমার মনে হয় সেই লাল চোখের ভয়ানক অব্যয় ছায়াটি বুঝে আবার আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো রাসেল ভাই, এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে আশা করছি সবাইকে শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন। রাত যখন আনুমানিক 12:40, গ্রামের যুবক আরিফ শহর থেকে ফিরছিল। ঝড়ের পূর্বাভাসের কারণে শেষ বাসটি তাকে নামিয়ে দেয় মেন রোডে। সেখান থেকেই তার গ্রাম নিশিন্দাপুর প্রায় 2 মাইলের পথ। চেনা রাস্তা ভেবে আরিফ শর্টকাটে নেওয়ার জন্য গ্রামের পুরনো শ্মশান আর বাঁশঝাড়ের মাঝখান দিয়ে কাঁচা রাস্তাটি বেছে নিলেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভুল। বাঁশঝাড়ে পা রাখতেই আরিফের মনে হলো চারপাশের তাপমাত্রা হুট করে বেশ কয়েক ডিগ্রি কমে গেছে। চৈত্র মাসের গরমেও তার শরীর শিউরে উঠল। হঠাৎ চারপাশের ঝিঝি পোকা ডাক আর ব্যাঙের আওয়াজও এক নিমেষেই বন্ধ হয়ে গেল। চারিদিকে এতটাই নীরব যে আরিফ নিজের হৃৎপিণ্ডের ধক ধক আওয়াজ শব্দটি শুনতে পাচ্ছিল। হঠাৎ মাথার উপরে বাঁশঝাড়গুলো কোনো বাতাস ছাড়াই মরমর করে নুয়ে পড়তে লাগলো, যেন কেউ এর উপর থেকে সেগুলোকে টেনে ধরেছে। আরিফের প্রতিক্রিয়া, সে পকেট থেকে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, আলোর তীব্রতা যেন অন্ধকারের গ্রাসে ম্লান হয়ে আসছিল। 5 মিনিট হাঁটার পর আরিফের মনে হলো সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বাঁশঝাড় যেন শেষই হতে যাচ্ছে না। বাতাসে হঠাৎ করে পচা মাংস এবং কাঁচা রক্তের এক তীব্র আষ্টে গন্ধ ভেসে এলো। গন্ধটা এতই তীব্র যে আরিফের বমি পাওয়ার জোগান হলো। ঠিক তখনই তার বাঁদিকের একটা বড় শেওলা গাছের ডাল দিক থেকে খিলখিল করে হেসে ওঠার শব্দ শোনা গেল। শব্দটা কোনো মানুষের নয়, অস্বাভাবিক তীক্ষ্ণ, খসখসে এবং অলৌকিক। আরিফ টর্চ জ্বালিয়ে ধরতেই দেখলো ডালের ওপর আবছা অন্ধকার একটি ছায়া কিছু একটা বসে আছে, যার চোখ দুটো জোনাকির মতো জ্বলজ্বল করছে। ভয়ে আরিফের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে ফোন না তুলেই উল্টো দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু সে যতই দৌড়াচ্ছে রাস্তা যেন ততই লম্বা হচ্ছে। তার মনে হতে লাগলো পিছন থেকে ভারী কোনো একটা জিনিস তাকে তাড়া করছে। মাটির বুক চিরে খসখসে খুরের শব্দ শোনা যাচ্ছিল, খট খট খট। আরিফ তখনই পেছন ফিরে তাকালো। সে দেখলো প্রায় 7 ফুট লম্বা একটা কুচকুচে কালো ছায়া মুক্তি তার কোনো নির্দিষ্ট মুখবয় নিয়ে বাতাসে ভেসে তার দিকে এগিয়ে আসছিল। মূর্তিটির লম্বা পাকানো নখগুলো এবং হাতগুলোর আরিফের গলা লক্ষ্য করে প্রসারিত হয়েছিল। ভয়ে আরিফ চিৎকার করে অনেক কিছু বলতে চাইল, কিন্তু দুঃখের বিষয় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ তার কণ্ঠে ধরে
রেখেছে। দৌড়াতে দৌড়াতে আরিফ ক্লান্তির শেষ সীমানা পৌঁছে গেল। পায়ের নিচে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ধরেছে। সে শ্মশানের ভাঙ্গা কালভার্টটার কাছে এসে আছাড় খেয়ে পড়ল। ছায়ামূর্তিটি তার একদম মাথার উপর চলে এসেছে। তার গায়ের হিমশীতল বাতাস আরিফের গায়ে লাগছিল। ঠিক তখনই অলৌকিকভাবে দূর থেকে গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজানের আগের বিশেষ জিকিরের আওয়াজ ভেসে এলো। আজানের সুর বাতাসে ভাসতেই সেই কালো মূর্তিটি এক বিরাট চিৎকার দিয়ে বাতাসে মিলে গেল। চারপাশের থমথমে ভাবটা কেটে গেল। পরের দিন ভোরের গ্রামবাসী শ্মশানের কালভার্টের পাশ থেকে আরিফকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার শরীরে প্রচন্ড জ্বর এবং ঘাড়ের কাছে 3টি কালচে নখের আঁচড় দাগ স্পষ্ট ছিল। সুস্থ হওয়ার পর আরিফ সেই 20 মিনিটের কথা সবাইকে জানালো। এরপর থেকে আজও নিশিন্দাপুর গ্রামের কোনো মানুষ একা ওই বাসারে রাত্রি বেলায় কেউ যেত না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করছি যদি ঘটনাটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ দলে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে জানাই অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ থেকে প্রায় 5 বছর আগের একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তখন আমি কুষ্টিয়ার আমার এক বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। বিয়ে বাড়ি থেকে আমার ফিরতে একটু রাত হয়ে যায়। গ্রাম্য এলাকা, রাত যখন আনুমানিক 12:30 বা 1টা বাজে, আমি একটা ফাঁকা রাস্তায় এসে দাঁড়ালাম মেইন রোডে যাওয়ার জন্য। চারপাশ একদম নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শিয়াল ডাকছে। পকেটে মোবাইল বের করে টর্চ লাইট জ্বালালাম, কারণ চারপাশটা খুবই কুচকুচে অন্ধকার। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর দূর থেকে একটা রিক্সা টুনটুন আওয়াজ শুনতে পেলাম। এই গভীর রাতে গ্রামে রিক্সা পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার ছিল। রিক্সাটার কাছে আসতেই আমি হাত তুললাম। রিক্সাওয়ালা মাথা নিচু করে বসেছিল, মাথায় একটা মাফলার জড়ানো। আমি জিজ্ঞেস করলাম, মেন রোড পর্যন্ত যাবেন? সে কোনো কথা না বলে শুধু মাথা নড়ালেন, যার মানে সে যাবে। আমি আর দেরি না করে রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো, কিন্তু হঠাৎ কয়েক মিনিটের মধ্যেই আমার কেমন যেন অস্থিতি ফিল হতে লাগলো। অস্বাভাবিক ঠান্ডা, তখন হালকা শীতকাল ছিল, কিন্তু রিক্সায় বসার পর আমার মনে হচ্ছিল আমি যেন বরফের ঘরের ভেতরে ঢুকে গেছি। আমার হাত পা কাঁপতে শুরু করলো। কোনো আওয়াজ নেই। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, রিক্সাটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু চাকার কোনো শব্দ হচ্ছিল না। এমনকি রিক্সাওয়ালা প্যাডেল করারও কোনো আওয়াজ ছিল না। চারপাশটা যেন হুট করে একদম স্তম্ভ হয়ে গেল। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, মামু, তোমার কি ঠান্ডা লাগছে? কথা বলছে না সে। সে কোনো উত্তর দিল না, শুধু রিক্সা চালিয়ে যেতে লাগলো। তার গায়ে থেকে কেমন যেন একটা পচা ডোবার মতো বা পুরনো ভেজা কাপড়ের তীব্র গন্ধ আসছিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনের আলোতে রিক্সাওয়ালার দিকে তাকালাম। ভাবলাম তার কাঁধে হাত দিয়ে রিক্সাটা থামাতে বলবো। সেই আমি হাত বাড়াতে যাব, ঠিক তখনই রাস্তার পাশে একটা বড় বটগাছ রিক্সাটা এসে থামলো। জায়গাটা প্রচন্ড অন্ধকার ছিল। আমি মোবাইলের স্ক্রিনে আলোটা তার পিঠের ওপর ফেললাম। রাসেল ভাই, বিশ্বাস করেন, আমি যা দেখলাম তা মনে হলো আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। আলোটা রিক্সাওয়ালার ঘাড়ে পড়তেই দেখলাম তার মাথাটা
মাফলার জড়ানো অবস্থায় আস্তে আস্তে পেছনের দিকে ঘুরছে। শরীরটা সোজা হ্যান্ডেল ধরে বসে আছে, কিন্তু পুরো মুখ 180 ডিগ্রি ঘুরে একদম আমার দিকে চলে এলো। তার চোখ দুটো ছিল কয়লার মতো কয়লা কালো, কোনো মনি ছিল না, আর মুখটা হাঁ করা, সেখান থেকে লালা ঝরছিল। সে আমার দিকে তাকিয়ে এক বিভৎস অনমনিক হাসল। আমি আর 1 সেকেন্ডও বসার সাহস পাইনি। রিক্সা থেকে চলন্ত অবস্থায় ছিটকে রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যাই। চিৎকার করার মতো শক্তিও আমার গলায় ছিল না। ডোবা থেকে উঠে যখন আমি পেছনে ফিরে তাকাই, দেখি সেখানে কোনো রিক্সাওয়ালা নেই, কোনো মানুষ নেই, শুধু ফাঁকা জমিন পড়ে আছে এবং ফাঁকা রাস্তা। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে দৌড়াতে মেন রোডে আসি এবং একটা ট্রাকের সামনে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ি। ট্রাক ড্রাইভার আর হেল্পার আমাকে উদ্ধার করে পানি খাওয়ায়। পরে যখন তাদের ঘটনাটা বলি, তখন ট্রাক ড্রাইভার বলেছিল, ভাই, এই বটগাছের রাস্তায় আজ থেকে প্রায় 3 বছর আগে এক রিক্সাওয়ালাকে ছিনতাইকারীরা গলা কেটে মেরে ফেলেছিল। তারপর থেকে অমাবস্যার রাতে, আশেপাশে গভীর রাতে যখন অনেকেই এই রিক্সাওয়ালাকে দেখেছেন, আমি অল্প সময়ের জন্য বেঁচে গিয়েছি। পরের দিন আমার প্রচণ্ড জ্বর আসছিল এবং প্রায় 1 সপ্তাহ আমি কুষ্টিয়ার ওই গ্রামে চিকিৎসাধীন ছিলাম। রাসেল ভাই, আমি ভূত পেতে বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে পর থেকে একা অন্ধকার রাস্তায় হাঁটতে আমিও আজও ভয় পাই। রাসেল ভাই, আমার ঘটনাটি এখানেই শেষ। যদি ভালো লাগে সবার সামনে তুলে ধরবেন এই আশায়, প্রত্যাশায় আমি আমার ঘটনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আমি তানবীর, ধানমন্ডির 4 নম্বরে থাকি আর ঢাকা কলেজে পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি একটু হরহর বা অ্যাডভেঞ্চার টাইপের জিনিস আমার খুব পছন্দ। কিন্তু গত 2023 সালের ডিসেম্বরের এক রাতে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমি আজও ভুলতে পারিনি। রাসেল ভাই, ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ইমেলটি লিখেছি। যেদিন শীতের কিছু ছুটির কারণের জন্য আমাদের কলেজ বন্ধ ছিল, আমার এক দূর সম্পর্কের মামা জাহিদ ভাই একটি বেসরকারি হাসপাতালের লাশবাহী অ্যাম্বুলেন্স চালক। সেদিন রাত ঢাকার মেডিকেলের থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি মৃতদেহ নিয়ে ওনার যাওয়ার কথা ছিল। হাইওয়েতে মাঝরাতে ঘোড়ার একটি অদ্ভুত ভূত চাপলো আমার মাথায়। আমি মামার সাথে যাওয়ার জন্য জেদ ধরলাম। মামা প্রথমে বারণ করলেও আমার জোরাজুরিতে শেষমেশ রাজি হলেন। রাত তখন 12:45। আমরা ধানমন্ডির বাসা থেকে বের হয়ে গাবতলী পার হলাম। বাইরে তখন প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। রাত যখন প্রায় 2টা, আমাদের অ্যাম্বুলেন্সটি তখন মানিকগঞ্জ এর একটা ফাঁকা আর জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছিল। আমি কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। হঠাৎ আমার ফোনের নেটওয়ার্ক চলে গেল আর হেডফোনটি বিকট এক খড়খড় শব্দ হতে লাগলো। বিরক্ত হয়ে হেডফোনটা গলা নামিয়ে রাখলাম। ঠিক তখনই পেছনের কেবিন থেকে একটা শুষ্ক শব্দ আমার কানে এলো। খসখস খসখস, মনে হচ্ছিল স্ট্রেচারের ওপর মাথা 4টা কেউ হাত টাচ্ছে। আমি ভাবলাম হয়তো জানালা দিয়ে বাতাস ঢুকছে। কৌতূহল সামলাতে না পেরে আমি সামনের লুকিং গ্লাসের দিকে তাকালাম। কেবিনের ভিতরে মৃদু নীল রঙের লাইট জ্বলছিল। কুয়াশার ভিতরে গ্লাস যা দেখলাম, আমার বুকটি
ভেতরটা ধট করে উঠল। সাদা চাদরে ঢাকা লাশের পায়ের অংশটুকু আস্তে আস্তে যেন বের হয়ে আসছে। পরিষ্কার মনে হচ্ছিল কেউ যেন শুয়ে আছে এবং পা দোলাচ্ছে। আমি ভয় পেয়ে পাশে বসা জাহিদ ভাইয়ের দিকে তাকালাম। উনি খুব মনোযোগ দিয়ে কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছিলেন। ওনার কোনো খেয়াল নেই। আমি ভাবলাম, ঢাকা কলেজের সায়েন্সের ছাত্র হয়ে এসব ভূত প্রেতে বিশ্বাস করাটা ঠিক হবে না। নিশ্চয় আমার চোখে কোথাও ভুল হচ্ছে। নিজেকে শান্ত করতে পকেট থেকে পানির বোতল বের করে এক চুমুক খেলাম। ঠিক তখনই গাড়ির এসি বন্ধ থাকা সত্ত্বেও ভেতরের তাপমাত্রা আচমকা প্রচণ্ড কমে গেল। মনে হলো আমার কোনো বরফ ঘেরা ভেতরে রেখেছে। হঠাৎ করে পেছনের কেবিনের লাইটটা টপ করে জ্বলে ওঠেই আবার নিভে গেল। আর সেই এক সেকেন্ডেই আলোয় আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মরে গেলেও কখনোই প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই, পেছনের লাশটি আর শুয়ে নেই, সেটি খাড়া হয়ে উঠে বসে আছে। সাদা চাদরের ভিতরে থেকে দুটো শুকিয়ে যাওয়া কালচে হাত বেরিয়ে এসেছে এবং চাদরের আড়াল থেকেই মাথাটা সোজা সামনের দিকে অর্থাৎ আমার দিকে ঘোরানো। ঠিক তখনই আমার কানের একদম কাছে ড্রাইভিং সিটের ঠিক পেছন থেকে কেউ যেন মাথা বের করে বরফ শীতল গলায় ফিসফিসিয়ে বলল, ঢাকা কলেজের ছেলেটা বড্ড বেশি সাহস তোমার, একটু পেছনে তাকাও না। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল চোয়াল লক হয়ে গেছে। মনে হচ্ছিল একজোড়া অদৃশ্য বরফ শীতল হাত আমার ঘাড় চেপে ধরেছে। আমি শুধু চোখ বন্ধ করে পাশে থাকা মামার হাতটা শক্ত করে চেপে ধরলাম। আমার অবস্থা আর পেছনের অদ্ভুত আওয়াজ শুনে জাহিদ ভাইও বুঝতে পারলেন কিছু একটা গড়বড় আছে। উনি জোরে জোরে আয়তাল কুরসি পড়তে লাগলেন এবং গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন। পেছন থেকে তখন অনবরত সিট থাবড়ানোর এক বিকট গড়গড় আওয়াজ আসছিল। প্রায় 15 মিনিট পর গাড়িটি যখন পুঠিয়ার ঘাটের কাছাকাছি একটা আলোর ঝলমলে পেট্রোল পাম্পের সামনে এসে থামল, তখন মুহূর্তের মধ্যেই শব্দ বন্ধ হয়ে গেল। গাড়ি থামতেই আমি দরজা খুলে বাইরে এসে মাটিতে বসে হাঁপাতে লাগলাম। মামা আর পাম্পের কর্মচারীরা মিলে যখন অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলল, দেখা গেল লাশটি আগের মতোই চাদর ঢাকা অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। কিন্তু রাসেল ভাই, আমার জ্যাকেটের পেছনের অংশ স্পষ্ট দুটো কাদার হাতের ছাপ লেগেছিল, আর লাশের চাদরের ওপর জমেছিল এক অদ্ভুত দুর্গন্ধমুক্ত কালো জল। ধানমন্ডি সেই রোমাঞ্চিক প্রিয় আমি সেই রাত এক লহমার বদলে দিয়েছিলাম। এই ঘটনার পর আমি প্রায় 2 সপ্তাহ তীব্র জ্বরে ভুগছিলাম। সুস্থ হওয়ার পর আমি আর কখনোই ভুল করেও রাতে ঢাকার বাইরে যাওয়া হয়নি এবং অ্যাম্বুলেন্স দেখলেই আজও আমার বুকটা কেঁপে ওঠে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আজ আপনার স্টুডিওতে এসেছি। এই মাঝরাতে যে গল্পটা বলতে যাচ্ছি তা কোনো কাল্পনিক গল্প নয়, আমার নিজের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আজ থেকে ঠিক 3 বছর আগের কথা। তখন আমি একটা লজিস্টিক কোম্পানিতে চাকরি করতাম। একদিন অফিসের কাজে ঢাকা থেকে একটু দূরে একটা গ্রামে যেতে হয়েছিল। কাজ শেষ হতে হতে প্রায় 11:30 বেজে গেল। গ্রামের রাস্তা, চারিদিকে নিঝুম অন্ধকার।
ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। আমি আমার মোটর বাইকটা নিয়ে মেন রোড দিয়ে আসছিলাম। হুট করে একটা শর্টকাট কাঁচা রাস্তায় ঢুকে পড়লাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাসেল ভাই, কাঁচা রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি বারবার কিক দিচ্ছিলাম, কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছিল না। চারদিকে এত অন্ধকার যে নিজের হাতটাও ভালো করে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আমার নাকে একটা তীব্র গন্ধ এলো, পচা মাংসের এবং অনেকদিন আগে রক্তে যেরকমটা গন্ধ আসার কথা ঠিক অনুরূপ একটি পচা মাংসের মিশ্রণ গন্ধ আমার নাকে পৌঁছলো। সেটা সরাসরি আমার মাথায় গিয়ে আঘাত করলো। মোটরসাইকেলের ফ্ল্যাশটা অন করলাম। আলোটা চারিদিকে ঘোরাতেই আমার বুকটা কেঁপে উঠল। আমি ঠিক একটা বিশাল শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আধা পোকা কাঠ, মাটির হাঁড়ি আর ছায়ের ধূপ। বাতাসে যেন একটা ভারী কান্না ভেসে আসছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাইকটা ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই শ্মশানের দিক মাঝখানের একটা এই বিশাল বটগাছটার উপর থেকে একটা ক্যাসক্যাস শব্দ শুনতে পেলাম। লাইটের আলোটার উপর তুলতেই আমার কলিজা শুকিয়ে গেল। বটগাছের একটা মোটা ডালে একটা লোক উল্টো হয়ে ঝুলে আছে। রাসেল ভাই, তার পা দুটো ডালের সাথে বাঁধা আর মাথাটার নিচে দিকে ঝুলিয়ে দেওয়া আছে। তার লম্বা চুলগুলো বাতাসে দুলছে। আমি স্তম্ভ হয়ে গেলাম। আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। হঠাৎ সেই ঝুলন্ত শরীরটা অদ্ভুতভাবে নড়ে উঠল। তার মাথাটা আস্তে আস্তে সোজা হতে লাগলো, আর সেই সরাসরি আমার দিকে তাকালো। রাসেল ভাই, বিশ্বাস করেন, আমার চোখে কোনো মনে ছিল না। পুরো চোখ দুটো ছিল কুচকুচে কালো, আর তার মুখটা কান পর্যন্ত চেরা ছিল। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। সে হাসির শব্দে পুরো শ্মশান যেন কেঁপে উঠছে। আমি চিৎকার দিয়ে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি বাইক ফেলে রেখে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যতই দৌড়াচ্ছি শ্মশান যেন শেষই হচ্ছে না। বারবার ঘুরে ফিরে আমি ওই একই বটগাছের সামনে চলে আসছি। বাতাসে তখন ফিসফিস ফিসফিস শব্দ শুরু হচ্ছে। মনে হচ্ছিল চারপাশ থেকে শত শত অদৃশ্য মানুষ আমার নাম ধরে ডাকছে, এখানেই থেকে যাও, আমাদের সাথেই থেকে যাও। দৌড়াতে দৌড়াতে আমি একটা উজ্জ্বল জ্বলন্ত চিতার সামনে এসে আছাড় খেয়ে পড়লাম। চিতার আগুনটা নীল রঙের হয়ে জ্বলছিল। আমি তখন ওঠার চেষ্টা করছি, কিন্তু তখন অনুভব করলাম পেছন থেকে কেউ একজন আমার কাঁধে শক্ত করে হাত রাখলো। সে হাতের স্পষ্ট ছিল বরফের মতো ঠান্ডা। রাসেল ভাই, আর তার নখগুলো আমার চামড়া ভেদ করে ঢুকে পড়ল। আমি ঘাড় ঘুরিয়ে দেখার সাহসও পাচ্ছিলাম না, কিন্তু চোখের কোণ দিয়ে দেখলাম একটা বীভৎস ছায়া, যার সারা শরীর পুড়ে কয়লা হয়ে গিয়েছে। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ রাতে এখানে তুমি চিতায় জ্বলবে। ঠিক তখনই দূর থেকে একটা মন্দিরের ঘন্টা আওয়াজ ভেসে এলো। ভোর হয়ে আসছিল বোধহয়। শব্দটার শোনা মাত্রই
আমার কাঁধের উপর থেকে সেই ঠান্ডা হাত বাঁধনটা আলগা হয়ে গেল, আর একটা তীব্র আর্তনাদ করে সেই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। আমি ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে স্থানীয়রা কিছু মানুষ আমাকে উদ্ধার করে। তারা বলছিল এই শ্মশানে নাকি সাধারণ মানুষ রাতের বেলা ভুলেও পা পাড়ায় না। যারা গেছে তাদের কেউ জীবন্ত ফিরে আসেনি। রাসেল ভাই, আজ 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো প্রতিটা অমাবস্যার রাতে আমি যখনই একা ঘরে ঘুমাই, আমার মনে হয় আমার খাটের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার গা থেকে সেই শ্মশানের পচা মাংসের গন্ধটা ভেসে আসছে। তো রাসেল ভাই, এখানেই শেষ করছি। আমার ঘটনাটি এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সাবধানে আছেন। ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে রাত এখন অনেক গভীর। আর আপনারা তো জানেন, রাত যখন বাড়ে আমাদের চারপাশে এই চেনা জগৎটা কেমন যেন একটু অচেনা হয়ে সরে উঠতে থাকে। আজকের কোরবানি ঈদের এই আনন্দের দিনে আমাদের এক নিয়মিত শ্রোতা রাসেল ভাই ওনার জীবনের একটি প্রচন্ড ভয়ানক এবং গা শিউরে ওঠা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে নয়, গত বছর কোরবানি ঈদের দিনের ঘটনা। আমি বলবো, যারা এই মুহূর্তে একা ঘরে বসে হেডফোনে আমাদের শোটা শুনছেন, একটু সাবধানে জড়সড় হয়ে বসুন। তাহলে চলুন আর কথা না বলি সরাসরি চলে যাই আজকের এই রহস্যময় মায়াজালে। রাসেল ভাইদের বাড়ি ঢাকার অদূরে একটি আধা গ্রামীণ এলাকায়। গত বছর ঈদে ওনারা 4 জন পার্টনার মিলে বেশ বড়সড় একটি কালো গরু কোরবানি দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাংস কাটা, কুচি আর বিলি বন্টন করতেই ওনাদের প্রায় বিকেল শেষ হয়ে যায়। সব কাজ শেষ, ধোয়া মোছা করতে করতে রাত যখন প্রায় 12:30 বা 1টা অনামানিক হবে, শ্রোতা বন্ধুরা, রাসেল ভাইদের বাড়ির ঠিক পেছনে একটা বড় পরিত্যক্ত খালি জায়গা আছে, যেখানে অনেক পুরনো একটা আম গাছ দাঁড়িয়ে আছে। প্রতি বছর ঈদের দিন ওনারা গরুর মুহুরি, চামড়া, উচ্ছিষ্ট অংশ আর রক্ত বর্জ্যগুলো একটি বড় ভক্ত এই খালি জায়গাটি ফেলে আসেন। এটা আমাদের প্রতি বছরের নিয়ম। সেই দিন রাতেও সব কাজ শেষ হওয়ার পর রাসেল ভাই একটা বড় প্লাস্টিকের বালতিতে করে ওইসব রক্ত আর বর্জ্যগুলো ফেলতে গেলেন। চারপাশে একদম অন্ধকার, শুনশান। গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন, সারাদিন হাঁটাহাঁটির পর যখন তারা গভীর ঘুমে ঘুমন্ত হয়ে আছেন। রাসেল ভাই যখন হেঁটে হেঁটে ওই বড় আম গাছটার কাছাকাছি গেলেন, তখন হঠাৎ বাতাসের একটা তীব্র গন্ধ ছড়ালো। কিন্তু শ্রোতা বন্ধুরা, সেটা কিন্তু কাঁচা মাংসের গন্ধ নয়। গন্ধটা ছিল কেমন যেন পচা, অনেক পুরনো বাতাসের রক্ত, যেন অনেক দিনের পুরনো কোনো মরা মাংস রক্ত কেউ ঢেলে রেখেছে। রাসেল ভাই ভাবলেন হয়তো দুপুরে রোদে রক্ত জমে এই গন্ধ হয়েছে। উনি পাত্তা দিলেন না। উনি গর্তের কাছে গিয়ে বালতিটা উপুর করে সব ময়লা ফেলে দিলেন। আর ঠিক তখনই ওনার ঠিক পেছন থেকে একটা খসখসে প্রচন্ড ভারী গলায় আওয়াজ এলো, ভাই আমার অংশটা কোথায়? রাসেল ভাই তো চমকে উঠলেন, এত রাতে এই নির্জন জায়গায় কি কথা বলছে। উনি পকেট থেকে ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলেন আর আলোটা সোজা এই
আম গাছটার দিকে তাক করলেন। তার আলো নিচে উনি যা দেখলেন শ্রোতা বন্ধুরা, উনি ওনার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। ওনার হাত পা কাঁপতে শুরু করল। আম গাছটার নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে একটা নোংরা রক্তে ভেজা শ্যাওলা রঙের লুঙ্গি। কিন্তু ওনার বুকটা ছাদ করে উঠল লোকটার চেহারা দেখে। লোকটার চোখে দুটো এই অন্ধকারের মধ্যে টক টক লাল জোনাকের মতো জ্বলছে, আর তার হাতে দুটো মানুষের হাতের চেয়েও অনেক বেশি লম্বা। একদম হাঁটু পায়ে পার হয়ে যাচ্ছে, নখগুলো কুচকুচে কালো আর ধারালো। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, লোকটার পা দুটো পিছনের দিকে ঘোরানো ছিল না। রাসেল ভাই বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়। উনি ভয়ে একদম পিছিয়ে গেলেন। ওনার গলা শুকিয়ে কাঠ। গলাটা আবার সে খসখসে গলায় বলল, সব মাংস তোরা নিয়ে গেলি, আমার ভাগের মাংস কই? এই রক্ত তো আমার। কথাটা বলে লোকটা ধপ করে মাটিতে পড়ে বসল এবং রাসেল ভাই যে রক্ত আবর্জনা ফেলে দিয়েছিলেন সেগুলো সে হাতে তুলে কাঁচা চিবিয়ে খাচ্ছেন, আর তার মুখ দিয়ে বিভৎস একটা চকচক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কোনো ক্ষুধার্ত পশু কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। রাসেল ভাই আর এক সেকেন্ডও দাঁড়ালেন না। উনি বালতিটা ওখানে ফেলে বাড়ির দিকে একটা দৌড় দিলেন। ওনার মনে হচ্ছিল পিছন থেকে কেউ একজন প্রচন্ড গতিতে মাটির ওপর দিয়ে ঘষে ঘষে ওনার দিকে তেড়িয়ে আসে। উনি কোনো মতে বাড়ির পেছনে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন আর দড়াম করে দরজা লক করে দিলেন। উনি খাটের উপর বসে জোরে সোরে হাঁপাচ্ছিলেন। ওনার পুরো শরীর তখন ঘামে ভিজে গিয়েছে। ওনার ঘরের বাতাস তখন তীব্র ভাবে বইছিল। রাসেল ভাই ভাবলেন, যাক, ঘরের ভিতরে তো চলে এসেছি, দরজা জানালা বন্ধ, আর বোধহয় সমস্যা হবে না, এবার বোধহয় বেঁচে গেলাম। উনি একটু শান্ত হন, ঘরের জানালার কাছে গেলেন জানালাটা লক করার জন্য। তার জানালা দিয়ে বাইরে তাকাতে রাসেল ভাইয়ের কলেজা ছাদ করে উঠল। উনি দেখলেন জানালার ঠিক ওপাশে কাছের ওপার থেকে সেই পোড়া মুখের লোকটা মুখটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জানালার কাছের উপর থেকে জলজল করছে। সে জানালার কাছ তার সে লম্বা কালো নখগুলো দিয়ে খড়খড় খড়খড় করে আঁকাচ্ছে, আর বিকট একটি হাসি দিয়ে বলছে, আজকে তোকে না নিয়ে আমি যাব না। রাসেল ভাই আর সহ্য করতে পারল না। উনি একটা বিকট চিৎকার দিলেন আর ওখানে না দিয়ে মেঝেতে পড়ে গেলেন। পরের দিন সকালে পরিবারের লোকজন রাসেল ভাইকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। উনি 3 দিন ধরে প্রচন্ড হাই ফিভার বা জ্বর ছিল। উনি একটু সুস্থ হওয়ার পর পরিবারের সাথে ঘটনাটি শেয়ার করলেন। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, পরের দিন সকালে যখন বাড়ির লোকজন পেছনের ওই আম গাছে নিচে যায়, তখন সে সেখানে রাসেল ভাইয়ের ফেলে আসা প্লাস্টিকের রক্ত বালতিটা কেউ যেন দাঁত দিয়ে কামড়ে কামড়ে কর্মর করে চিবিয়ে ভেঙে রেখেছেন। আর পুরো ঘটনাটা চারপাশে বড় বড় অদ্ভুত পশুর পায়ের ছাপ ছিল, যা কখনো অসাধারণ পশু নয়। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল রাসেল ভাইয়ের পাঠানো আজকের কোরবানির ঈদের রাতের ঘটনা। রাত কিন্তু আরো গভীর হচ্ছে। আজকে এই রাতে আপনার বাড়ির আশেপাশে কোনো অদ্ভুত শব্দ হচ্ছে না তো? রান্নাঘরের মাংসের গন্ধে জানালার বাইরে কেউ এসে দাঁড়িয়ে নেই তো? যদি কোনো অদ্ভুত শব্দ পান, তবে ভুল করে কিন্তু আজ রাতে একা ঘরে বেড়ে যাবেন না। আজকের মতো আজকে রাসেল এখানে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল ভবিষ্যতের মঞ্জুর। শুভরাত্রি। আসসালামু আলাইকুম
শুভরাত্রি সবাইকে। আশা করি যে যেখানে আছেন নিস্তব্ধ এই মাঝরাতে নিজের ঘরে নিরাপদে আছেন এবং ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি গল্প নিয়ে হাজির হলাম। আমি আরজে রাসেল। আজকের ঘটনাটি আমাদের কাছে ইমেল করে পাঠিয়েছেন ঢাকার একটি সম্মানধন্য বেসরকারি হসপিটালের সাবেক নাইট ডিউটি নার্স তানিয়া সুলতানা। ঘটনার গভীরে যাওয়ার আগেই বলে রাখা ভালো, যারা এই মুহূর্তে কোনো হসপিটালের কেবিনে শুয়ে আছেন কিংবা যাদের রাতে হসপিটালে থাকার অভিজ্ঞতা আছে, তারা একটু সাবধানে শুনবেন। কারণ হসপিটাল এমন একটি জায়গা যেখানে প্রতিদিন যেমন নতুন জীবনের জন্ম হয়, ঠিক তেমনি প্রতিদিন বহু মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই শেষ নিঃশ্বাসের সাথে জড়িয়ে থাকে কিছু অতৃপ্ত আত্মা। কিন্তু অন্তহীন হাহাকার ঘটনাটি 2015 সালের নভেম্বরের মাসে এক কনকনে শীতের রাতে তানিয়া আপা যখন এই হসপিটালের 4 তলার আইসিইউ এবং তার পাশে কেবিলগুলোর দায়িত্ব ছিলেন। ওই দিন ওনার ডিউটি ছিলেন রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। শীতের রাত হাওয়ায় হসপিটালের করিডোরগুলো অন্য দিনের চেয়ে অনেক বেশি নিস্তব্ধ ছিল। 4 তলার করিডোরের একদম শেষ মাথায় ছিল 4 নম্বর কেবিন। আগেই বলে রাখা ভালো, ওই 4 নম্বর কেবিনটি গত 3 দিন ধরে একদম খালি ছিল। কারণ তার আগে ওই কেবিনে থাকা এক বৃদ্ধ রোগী স্ট্রোক করে মারা যান। নিয়ম অনুযায়ী রুমটি স্যানিটাইজ করে তালা মেরে রাখা হয়েছিল। রাত যখন আনুমানিক 1:20 তানিয়া আপা ওনার ডিউটি ডেস্কে বসে ফাইলের কাজ করছিলেন। ওনার সাথে আর কোনো নার্স ছিল না, সবাই নিচের ফ্লোরে ছিল। হঠাৎ ওনার মনে হলো 4 তলার করিডোরের তাপমাত্রা যেন হু হু করে কমতে শুরু করেছে। সেন্ট্রাল এসি বন্ধ থাকা সত্ত্বেও ওনার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। তানিয়া আপা ওনার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন। ঠিক তখনই ওনার ডেস্কের উপর থাকা নার্সিং কল বোর্ডের লাল লাইটটি জ্বলে উঠল এবং সেই সাথে একটা কর্কশ বিপ শব্দ হলো। তানিয়া আপা বোর্ডের দিকে তাকালেন আর ওনার বুকের ভেতরটা যেন একটা বড় ধাক্কা খেল। লাইটটা জ্বলছে 4 নম্বর কেবিন থেকে। তিনি ভাবলেন এটা হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা, কারণ সে কেবিনে 3 দিন ধরে তালাবদ্ধ, যেখানে কোনো মানুষ নেই, কোনো রোগী নেই। সেখান থেকে কল দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তিনি রিসিভার তুলে কলটি কেটে নিলেন। কিন্তু ঠিক 2 মিনিট পর আবারও সেই 4 নম্বর কেবিনে লাইটটা জ্বলে উঠল। এবার আর শুধু লাইট নয়, হসপিটালের ইন্টারকম ফোনটাও বিকট শব্দে বেজে উঠল। তানিয়া আপা কাঁপতে কাঁপতে ফোনটা কানে নিলেন। ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠ শোনা যাচ্ছিল না, শুধু একটা ভারী গলা ব্যাগ থেকে রক্ত ও কফ তোলার মতো ঘড় ঘড় নিঃশ্বাসের শব্দ আসছিল এবং খুব ধীর গলায় কেউ একজন বলল, সিস্টার, আমার অক্সিজেনটা শেষ হয়ে আসছে, একটু এসে দেখে যাও। কণ্ঠটা ছিল একদম সেই বৃদ্ধ রোগী যিনি 3 দিন আগেই রুমে মারা গিয়েছিলেন। তানিয়া আপার পুরো শরীর যখন ভয়ে অবশ হয়ে গেল, তিনি ভাবলেন ওনার কোনো হ্যালুসিনেশন হচ্ছে।
কিন্তু আগেই বলে রাখা ভালো, হসপিটালের দায়িত্বে অবহেলা করা যায় না। যদি সত্যি কোনো চোর বা অন্য কেউ ভেতরে ঢুকে থাকে, এই ভেবে তানিয়া আপা একটা টর্চ লাইট হাতে নিলেন এবং কলিডোরের চাবিটা নিয়ে আস্তে আস্তে 4 নম্বর কেবিনের দিকে এগোতে লাগলেন। করিডোরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। তানিয়া আপা যখন 4 নম্বর কেবিনের দরজার সামনে পৌঁছলেন, তিনি দেখলেন দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে একটা ছায়া নীলছে আলো করিডোরে এসে পড়েছে, অথচ ঘরের লাইট বন্ধ থাকার কথা ছিল। তিনি পকেট থেকে চাবি বের করে দরজার তালায় ঢোকালেন। তালাটা খোলা ছিল। তানিয়া আপা বড় একটা নিঃশ্বাস নিয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গন্ধটা ছিল অসহ্য করার মতো। ফরমালিন আর পচা মাংসের একটি তীব্র গন্ধ পুরো ঘর ছড়িয়ে পড়েছে। তানিয়া আপা টর্চের লাইটটা সরাসরি বেডের উপর ফেললেন। বেডটা একদম খালি, চাদরটা পরিপাটি করে গোছানো। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই ঘুরে দাঁড়াতে যাবেন, ঠিক তখনই ওনার কানে এলো বেডের ঠিক ওপাশ থেকে বাথরুমের ভেতর থেকে পানির কল ছাড়া শব্দ, টুক 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 টুক। তানিয়া আপা ভাবলেন কোনো স্টাফ হয়তো ভিতরে আছে। তিনি বাথরুমের দরজার দিকে এগিয়ে গেলেন এবং ডাকলেন, কে ভিতরে, কে আছো? কোনো উত্তর এলো না। কিন্তু বাথরুমের প্লাস্টিকের দরজার ওপর থেকে কেউ একজন নিজের হাত রাখলো। বাইরে থেকে টর্চের আলোয় দেখা গেল সে হাতের আঙুলগুলো সাধারণ মানুষের আঙুল নয়। নখগুলো কুচকুচে কালো এবং লম্বা। হঠাৎ বিকট একটা শব্দে বাথরুমের দরজা খুলে গেল। আগে বলে রাখা ভালো, তানিয়া আপা ওনার নার্সিং জীবনে বহু মৃতদেহ দেখেছেন, কিন্তু সেই রাতে তিনি যা দেখেছিলেন তা ওনার জীবনের সমস্ত সাহসকে 1 সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাথরুমের ভেতর থেকে একটা ছায়া হামাগুড়ি দিয়ে মেঝেতে বেরিয়ে এলো। ওনার পরনে ছিল হসপিটালের সেই নীল রঙের রোগীর পোশাক, যা ওনার মৃত্যুর সময় পরানো ছিল। ওনার শরীরটা সম্পূর্ণ ফোলা, ঠিক যেমন লাশ মরে যাওয়ার পর ফুলে যায়। ওর মুখটা হাঁ করা এবং সেই হাঁ করা মুখ দিয়ে অনবরত কালো রক্তের বন্যা গড়িয়ে মেঝেতে পড়ছিল। ওটা মেঝের নিচে শরীরটা টেনে হিসড়ে তানিয়া আপার দিকে আসতে লাগলো। আর এটা চোখ দুটো ছিল সম্পূর্ণ উল্টানো, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছিল। ওটা তানিয়া আপাত পা লক্ষ্য করে হাত বাড়ালো এবং ওনার সেই চিরচেনা ঘর ঘরে গলায় বলল, সিস্টার, আমার ডেথ সার্টিফিকেট ছিঁড়ে ফেলো, আমি মরি নাই, আমি এই হসপিটালে থাকবো। তানিয়া আপা আর 1 সেকেন্ড ওনার দাঁড়াতে পারেননি ওখানে। তিনি এক বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন সকালে অন্য শিফটের নার্সরা এসে ওনাকে উদ্ধার করে হসপিটালের একটা বেডে ভর্তি করায়। তানিয়া আপার প্রায় 1 সপ্তাহ লেগে গেল স্বাভাবিক হতে। ওনার প্রচন্ড মানসিক ট্রমা হয়েছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, হসপিটালের কর্তৃপক্ষ যখন ওই রাতের সিসিটিভি ফুটেজ চেক করে, তখন দেখা যায় তানিয়া আপা যখন 4 নম্বর কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে চাবি দিচ্ছিলেন, তখন ওনার ঠিক পেছনে ওনার কাঁধের উপর মুখ নামিয়ে সে মৃত বৃদ্ধ লোকের ছায়াটা দাঁড়িয়েছিল। কিন্তু পুরো করিডোর তানিয়া আপা ছাড়া আর কেউ ছিল না। ওটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও খালি চোখে দেখা যায় না। তানিয়া আপা সুস্থ হওয়ার পর ওই হসপিটালের চাকরিটা ছেড়ে দেন। তিনি আজও রাতে ঘুমাতে পারেন না। হসপিটালে সেই ঘর ঘরে কণ্ঠ আজও ওনাকে তাড়া করে বেড়ায়। প্রিয় বন্ধুরা, এই ছিল তানিয়া আপার
পাঠান হসপিটাল সেই 4 নম্বর কেবিনের হাড় হিম করা ঘটনা। আপনার চেনা কোনো হসপিটাল বা আপনার সাথে কি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটেছে, আমাদের ইমেল করে জানান। আজকের মতো আমি আলজে রাসেল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থর দলে থাকবেন।